কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে নতুন একটা ক্যামেরা, সেটা হচ্ছে GoPro 13। GoPro 13 যে রিলিজ হলো 13 বছর আর কি, অনেক লম্বা সময়। 13 বছরে আমার প্রত্যেকবার কিনতে মন চায় গোপ্রো, কিন্তু আমার কেনা হয় না। কারণ গোপ্রো একটা স্ট্যান্ডার্ডের লেভেলে আসার মতো আমার কাছে মনে হচ্ছিল না। তো গোপ্রো আমার প্রথমে মনে হয় যে একটা লেভেলে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে GoPro 10 থেকে। তারপরে 11-12-এ অনেক আপগ্রেড হলো, কিন্তু সবচেয়ে মেজর আপগ্রেড হলো GoPro 12-এ। এবং GoPro 12-এ যে আপগ্রেডটা হলো সেটা আমাকে খুবই মুগ্ধতা দিল, কারণ তার সেন্সর সাইজ অনেক বড় করা হলো এবং ভার্টিক্যাল হরিজন্টাল শ্যুট করার একটা ফ্যাসিলিটি দিল। মানে শুধুমাত্র বুদ্ধি খাটায়, মানে খুব ইজি কমিউনিকেশন করা যায় এরকম পদ্ধতি অ্যাপ্লাই করলো, যত না মেশিন হার্ডওয়্যারে তারা অ্যাপ্লাই করছে। তো আজকে কিছুক্ষণ আগে GoPro 13 রিলিজ করেছে। তো GoPro 13-এ GoPro 12-এর জিনিসগুলোই রয়েছে, কিন্তু আর একটু মোর ডাইনামিক আমার কাছে মনে হচ্ছে। কারণ কি ডাইনামিক কেন মনে হচ্ছে? কারণ এর ভিতরে হার্ডওয়্যারের চাইতে বাহিরে অনেক কিছু কাজ করেছে তারা। অনেকগুলো এনডি ফিল্টার তারা ইন্ট্রোডিউস করেছে এবং এনডি ফিল্টারগুলো রিকগনাইজ করতে পারে GoPro 13। সাথে অ্যানামরফিক লেন্স, ম্যাক্রো লেন্স দিয়েছে, যেটা আবার ম্যাক্রো লেন্সটা আবার ম্যানুয়ালি ফোকাস করা যায়। মানে এই ফোকাস করার ব্যাপারটা খুব মুগ্ধতা দিয়েছে। আর রেজুলেশন তো রয়েছে, স্টেবিলিটি রয়েছে, পানির নিচে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য দুর্দান্ত। আমার কাছে মনে হচ্ছে GoPro 13 একটা পাশাপাশি ক্যামেরা রাখা যেতে পারে। তো এই সময় আমার কাছে মনে হয় iPhone 16 বের হবে 9 তারিখে, রিলিজ দিবে এই সেপ্টেম্বরের 9 তারিখে। তা iPhone 16 Pro Max সাথে 1 টেরাবাইট এসএসডি ড্রাইভ, আর হচ্ছে GoPro 13 সাথে অ্যাক্সেসরিজ সহ। আর আর সাউন্ডের জন্য হচ্ছে DJI Mic 2। DJI Mic 2টা খুব দুর্দান্ত করেছে। আর হলো 1 নম্বরে হচ্ছে iPhone 16 Pro Max সাথে এসএসডি কার্ড, 2 নাম্বার হচ্ছে GoPro 13 সাথে অ্যাক্সেসরিজ, আর হচ্ছে সনির একটা ক্যামেরা JVE10 Mark II, যেটা ছেড়েছে সেটা না, আর একটা হচ্ছে সনি ZE1। তো E1-এর হচ্ছে Mark II বা JVE2 এরকম কিছু একটা বের হবে, যেটা হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখ সনি অ্যানাউন্সমেন্ট করবে যে নতুন কি প্রোডাক্ট লাইন আপ দিচ্ছে। সেটা দেখার পরে ডিসাইড করবো যে সনির কোন ক্যামেরাটা নেওয়া যেতে পারে। তো স্টিল নাও গত 2-3 দিন আগে যেহেতু ছেড়েছে এই সনি ZVE10 Mark II, সেটা আমার পছন্দ হয়েছে। মানে ছোট্টখাট্টোর মধ্যে এপিএস-C সেন্সর এবং এআই ফিচারগুলো রয়েছে সব কিছু, এবং ইন্টারচেঞ্জেবল লেন্স ইউজ করা যায়। সাথে একটা ওরা নতুন লেন্স ইন্ট্রোডিউস করেছে 16 মিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত। তো 16-50 মিলিমিটার লেন্সটা ওয়াইড থেকে নর্মাল 50 ঠিকঠাক একদম একটা ব্লগ করার জন্য, এবং অটো সব কিছু কাজ করবে, ফোকাস টোকাস অ্যাপারচার। তো আমার কাছে তো আজকের টেকনোলজি নিয়ে যে আপডেট এ পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো সেপ্টেম্বরের 24 তারিখে সনির অ্যানাউন্সমেন্টের পর বোঝা যাবে যে আসলে কোন প্রোডাক্ট লাইন আপে তারা কি কি দিল, সেই অনুপাতে ফিচার অনুযায়ী একটা ডিসাইড করা যাবে। তো প্রতি বছর হচ্ছে এই ক্যামেরা কোম্পানিগুলো আপডেট করতে থাকে তাদের নিজেদের, এবং নতুন নতুন ফিচার, নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করে। তো প্রতি বছর আসলে এগুলো সেট আপ চেঞ্জ করা অনেক এক্সপেন্সিভ। সেক্ষেত্রে এমনভাবে সিলেকশন করা উচিত এই প্রোডাক্টগুলো যে আমার কি কাজে দিবে এবং আমি কি কাজ করব, যাতে আমাকে অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর পর্যন্ত আমি এই সেট আপটা নিয়ে রান করতে পারি।
কারণ 3 থেকে 5 বছরের মধ্যে আরও অনেক আপডেট হবে, যেগুলা আপডেট আগামী বছরে যেটা হলো, তারপরের বছরে যেটা হলো, তারপরের বছরে যেটা হলো, 3 বছর পরে যে একটা হিউজ আপডেট পাওয়া যায়। তো অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর যাতে ব্যবহার করা যায় এইভাবে করে ক্যামেরা সিস্টেম, ক্যামেরা প্রোডাক্টগুলো কেনা উচিত। আমাকে আজকে একজন প্রশ্ন করেছে ইনবক্সে যে সে ইউটিউবের জন্য ফিকশন বানাতে চান এবং তার জন্য কোন ক্যামেরাটা ভালো হবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে আপনার আসলে কোনো ক্যামেরা কেনার দরকার নেই। আপনি যেহেতু ফিকশন বানাবেন, সেজন্য আপনি নিজে ক্যামেরা ভাড়া করে কাজ করেন। ক্যামেরা ভাড়া করে কাজ করলে হয় কি, সাথে 3 জন ক্রু থাকে, ক্যামেরা ক্রু। ওরা অনেক হেল্পফুল থাকে। ওরা ক্যামেরাটা টেক কেয়ার করে এবং সেফটি ইনশিওর করে যে ক্যামেরাটা হারিয়ে গেল কিনা বা চুরি হয়ে গেল কিনা, এই ব্যাপারগুলো দেখে। এখন নিজের ক্যামেরা থাকলে হয় কি যে শুটিংয়ের সময় এক্সট্রা একটা বার্ডেন হয়ে দাঁড়ায় যে ক্যামেরাটা কোথায় রাখলাম, কোথায় কী অবস্থায় রয়েছে। মানে তখন এটা আমার জন্য পেইন হয়ে যাচ্ছিল আমি যখন ক্যামেরা নিয়ে, আমার ক্যামেরা দিয়ে যখন শুটিং করছিলাম। তো এরপরের থেকে আমি 1-2 বার করার পরে, আমার ক্যামেরা দিয়ে করার পর থেকে আমি আমার ক্যামেরা নিয়ে শুটিং করি না। আমি সবসময় ক্যামেরা ভাড়া নিই, ভাড়া নিয়ে কাজ করি, কারণ সাথে আমি ক্রু 3 জন পাই। শুধু মেশিনটা গুরুত্বপূর্ণ না, মেশিনের পেছনে মানুষ কারা কাজ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদের খুব জরুরি দরকার হয় একটা ক্যামেরা চালানোর সময় এবং তার টেক কেয়ার করার জন্য। তো আমি ক্যামেরা ভাড়া করি এবং ভাড়া করে কাজ করি। তো ওনাকে আমি বললাম যে আপনি ক্যামেরা ভাড়া করে কাজ করতে পারেন, অথবা খুব ইজি গোয়িং ব্যাপার হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, সেটা কিনে কাজ করা। তো আইফোন 16 প্রো ম্যাক্সে কাজ করা, মোবাইল দিয়ে ফিকশন বানানো, ব্যাপারটা ওনার কাছে খুব হাস্যকর মনে হলো। এবং মোবাইল দিয়ে শুটিং করব, আর্টিস্ট কি মনে করবে, আর্টিস্ট মানে তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আর্টিস্টকে ইমপ্রেস করার জন্য ক্যামেরা, একটা বড়সড় ক্যামেরা দরকার। একটা সময় DV400 ক্যামেরাতে, ডিবি ক্যামে আমরা শ্যুট করতাম। সেটা অনেকটা বেটা ক্যাম থেকে অনেক ছোট ছিল ক্যামেরাটা। তারপর যখন ডিএসএলআর আসলো, ডিএসএলআরে কেউ শুটিং করতে সাহস পেত না যে আচ্ছা ডিএসএলআর দিয়ে শ্যুট করব, মানুষ কি বলবে, এত ছোট ক্যামেরা। এখন ডিএসএলআর থেকে মোবাইলে ট্রান্সফরমেশন হচ্ছে, তো মোবাইল নিয়ে আবার বলছে যে এত মোবাইল দিয়ে কাজ করছে। বিষয়টা এরকম না। আইফোন মোবাইল হলো মোবাইলিটি ব্যাপারটা কাজ করে আইফোনে। আইফোনের ভিডিও কোডে খুবই ভালো প্রফেশনাল রেঞ্জের অ্যাপেল প্রোরেস 422 HQ-তে রেকর্ড করা যায় র মোডে, এবং ব্ল্যাকম্যাজিক ক্যামেরা অ্যাপ দিয়ে হলো প্রফেশনাল রেঞ্জের ফাইল পাওয়া যায়। হ্যাঁ, লেন্সের ব্যাপারে একটা সীমাবদ্ধতা রয়েছে। আইফোন 16 প্রো ম্যাক্সে তো 5টা লেন্স দিবে অপটিক্যাল, বা 3টা 15 প্রো ম্যাক্সে ছিল। তো 3টা অপটিক্যাল লেন্স দিয়ে কাজ করা সম্ভব এবং ইজি গোয়িং ব্যাপারটা। মানে আইফোন বা মোবাইলের একটা নিজস্ব প্যাটার্ন রয়েছে, ওইভাবে গল্পটা ডিজাইন করলে আমার মনে হয় আইফোন দিয়েও করা সম্ভব। আমি নিজেও একটা ফিকশন আইফোনে টেস্ট বেসিসে শ্যুট করেছিলাম 14 প্রো ম্যাক্স দিয়ে। তো সেটা এডিট করা সব কিছুই ডান আছে। তো পেজ আপগ্রেডেশনের জন্য আমি এখনও এটা রিলিজ করিনি, যে আচ্ছা আমি পেজটা ঠিকঠাক করে তারপর ছাড়বো একসঙ্গে। আর আমার কাছে ভালোই লেগেছে আইফোন দিয়ে একটা ফিকশন বানাতে, কারণ ওটার নিজস্ব একটা টোন রয়েছে। প্রত্যেকটা ক্যামেরারই একটা নিজস্ব টোন থাকে। যেমন গোপ্রো দিয়ে আপনি শুটিং করতে পারেন, গোপ্রো দিয়ে একটা পুরো এন্টায়ার ফিকশন নামানো সম্ভব যদি সে মোতাবেক সিকোয়েন্সগুলো হয়, ঘটনাগুলো যদি সেরকমভাবে হয়। এখন গোপ্রো নর্মাল একটা মিররলেস ক্যামেরা, তারপর হচ্ছে আইফোন দিয়ে একটা দুর্দান্ত ফিল্ম নামানো সম্ভব। মানে ফিল্মের যে স্পেসিফিকেশন থাকে, টেকনিক্যাল স্পেসিফিকেশন, সে মোতাবেক একটা ফিল্ম নামানো সম্ভব এই ক্যামেরা, এই সেটআপটা দিয়ে। আইফোন, গোপ্রো আর সনির নর্মাল একটা ক্যামেরা এন্ট্রি লেভেলে প্রত্যেকটাই 4K মোডে শ্যুট করতে পারে, এবং 4K যে ফিল্মের জন্য দরকার ব্যাপারটা সব কিছুই ডেটা পাওয়া যাচ্ছে এখন। কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ালো
যে এই তিনটা ক্যামেরা কিনতে আপনার কেমন টাকা লাগবে। আইফোনে যাবে 2 লাখ টাকার মতন খরচ, সাথে আরও এক্সেসরিজ মিলে আরও 20-30 হাজার টাকা, মানে 2,20,000। আবার গোপ্রোর এখানে 1 লাখ টাকা থেকে 1,20,000, আর ওদিকে সনির ওই ক্যামেরাতে যাবে আরও 1,20,000। তো 1,20,000, 1,20,000, 2,20,000, মানে 4,60,000 টাকা মতন যাচ্ছে, মানে অ্যারাউন্ড 5 লাখ টাকা একটা সেট আপ লাগছে। 5 লাখ টাকার মধ্যে যদি একটা সেট আপ কেনা হয় এবং সেটা অ্যাটলিস্ট 3 বছর রান করা উচিত, না হলে টাকাটা উঠবে না। মানে তা যদি টাকা না ওঠে তাহলে এগুলো কেনার কোনো মানে নেই। তো আপনাকে সে পরিমাণ কাজ করতে হবে, প্ল্যান করতে হবে যে 3 বছর বা 5 বছরের মধ্যে পুরো আপনি এই জিনিসগুলো ব্যবহার করবেন এবং এর ভিতরে কোনো আর আপগ্রেডেশন করা দরকার নেই এই সেট আপে। 5 বছর বা 3 বছর পর এই সেট আপটা সেল করে দিয়ে নতুন আপগ্রেডেশন সেট আপ কেনা উচিত।